we were united in a way against Sheikh Hasina, but we are very different in terms of what we stood for or what we stand. যে সংস্কার সাস্টেইনেবল রিফর্ম যদি আমরা বুঝি, এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে পরেই তারা সংস্কার করতে পারে। রাষ্ট্রের কাছে নাগরিকের প্রথম চাওয়া যেটা, এটা হলো সিকিউর। কোন জায়গাতে ডিফারেন্স মেক করতে পেরেছে বা পারছে বা চেষ্টা করছে? যে উনি আসলে কাজ করতে পারেনি বা পারছে না। কেন পারছে না, কোন জায়গায় সমস্যা? এটা আমরা করবো না, এটা আমরা পারবো না, এটাতে বরং আমাদের ক্ষতি হয়। উই আর গোয়িং টু স্টে আউট অফ দিস। এইটার যে একটা সোসাইটাল ট্রমা, এইটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসল কথা হলো যে জাতি হিসাবে আমরা অত্যন্ত অসুস্থ। ঢাকা শহরে পলিউশন আছে, ডেফিনেটলি অনেক ময়লা আছে, জ্যাম আছে, ওয়ারিবল, বাট মানুষ এত নৃশংস। যে ফার্স্ট ছড়ায় গুজব, ও তো ফার্স্ট কিন্তু ফ্যাক্ট চেক ইনফরমেশনটা ছড়াচ্ছে না। তো এইটা আসলে তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ফ্যাক্ট চেকিং? আমরা ক্রেডিবিলিটির উপর আর ফোকাস দিচ্ছি না, মানে অডিয়েন্স ক্রেডিবিলিটির উপর ফোকাস দিচ্ছে না, কারণ তার চোখে সবাই মিথ্যা। এটা শোনা মাত্রই আপনার ফেসবুকের লোকজন গালাগালি শুরু করবে, আমাদের তালাল টালাল বলবে। ফেসবুক যে একটা টক্সিক জায়গা, রিয়েল ওয়ার্ল্ডটা অতটা খারাপ। সরকারের মেসেজিংটা হয়তো বা ক্লিয়ার ছিল না শুরু থেকে, যেটা তারা করতে পারতেন চাইলে। হাউ ডু ইউ সি দিস? আর এখন কোন অবস্থায় আছে বাংলাদেশে কি সরকার আছে? চিয়ার্স টু দ্যাট। আমরা হ্যাপি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাউন্টার ন্যারেটিভের আজকের পর্বে। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন আপনাদের সকলের পরিচিত, আমাদের সবার প্রিয় তাসনিম খলিল, এডিটর ইন চিফ নেত্র নিউজ। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, অনেক ভালো আছি। আপনার সঙ্গে আসলে অনেকদিন ধরে টাইম মেলানোর একটা চেষ্টা করছিলাম, টাইম মিলছিল না। তারপরেও আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আপনার এই রাজনৈতিক ব্যস্ততায় আমি এটা বলবো, নির্বাচন আসছে, নির্বাচনের আগে আপনাদের অনেক আপনারা যারা সাংবাদিকতা নিয়ে কাজ করেন তাদের অনেক বিষয়ে নাক গলানোর আছে, দেখার আছে, আমাদেরকে দেখানোর আছে। তারপরে আজকে আবার একটা কাইন্ড অফ ঐতিহাসিক দিন বলা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে। আজকে শেখ হাসিনা ম্যারেজ অ্যানিভার্সারি, which one is more important? চিয়ার্স টু দ্যাট। আমরা হ্যাপি অ্যানিভার্সারি জানালাম কফি দিয়ে, কিন্তু there is Coffee nothing দিয়ে। else. নর্থ এন্ডের ব্র্যান্ডিং হচ্ছে, নর্থ এন্ড আমাকে স্পন্সর করেন নেক্সট ভিডিও থেকে। যাই হোক ভাই, তো আমরা আসলে আলোচনায় ফিরে আসি ভাইয়া। তো আপনি একবার বলেছিলেন আমাদের প্রায় 1 বছরের বেশি সময় আগে আমাদের একটা প্রোগ্রাম এসেছিলেন, সেখানে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু প্রশ্ন করেছিলাম। তখন আপনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে বলতে আপনি আসলে একটু বিরক্তই বলা চলে, যে এই বিষয়ে আর কতবার কথা বলবেন। তো সেই জায়গা থেকে আমি আপনাকে ওই বিষয়টা প্রশ্ন করবো না, কিন্তু আপনি 111 গভর্নমেন্টটা খুব কাছ থেকে দেখেছেন এবং এই গভর্নমেন্টটাকেও খুব কাছ থেকে দেখছেন। তখন যদিও অনেক আগের একটা সময় ছিল, একটা খুবই ভিন্ন প্রেক্ষাপট ছিল, কিন্তু দুইটা গভর্নমেন্টের মধ্যে আমি মনে করি যে কয়েকজন মানুষ যারা একদম খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে বা কোন কোন জায়গায় মিল আছে সেটা বলতে পারবে, তাদের মধ্যে আমি মনে করি আপনি একজন। তো সেই জায়গা থেকে, এবং আমরা অনেক কথা শুনেছি যে এই গভর্নমেন্ট 111 গভর্নমেন্ট মতো আসলে আচার আচরণ করছে কিনা, বা কেউ কেউ আছে কিনা যারা এরকম করতে চায় কিনা। আমি আসলে প্রশ্নটা সেই জায়গা থেকে শুরু করছি যে আপনি সেই 111 সরকার একটা ভিন্ন প্রেক্ষাপটে, যেখানে বলা চলে সেনাবাহিনীর একটা মুখ্য ভূমিকা ছিল, এই গভর্নমেন্টে সেনাবাহিনীর একটা মুখ্য ভূমিকা আছে, আবার বলে সেখানে খুবই বেশি পরিমাণে ফরেন ইন্টারফারেন্স ছিল। এখানে আমরা তখনকার মতো দেখি কিছু ফরেন ইন্টারফারেন্স আছে বলা চলে। আপনি আসলে এই দুইটা গভর্নমেন্টকে একটু ব্যাখ্যা করবেন আমাদের জন্য? খুবই ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল দেখার জন্য আমি মনে করি খুবই অ্যাপ্ট। প্রথম কথা হলো যে 111-এর যে গভর্নমেন্ট এবং এই যে গভর্নমেন্ট, মানে ইন্টারিম গভর্নমেন্ট, রাইট, এদের দুজনের মধ্যে একটা বড় মিল হলো যে সংস্কারের আলাপটা। মানে বাংলাদেশের রাজনৈতিক যে পরিমণ্ডলে সংস্কার করতে হবে, এবং এক হিসাবে নন পার্টিজান, নন পলিটিক্যাল সংস্কার, যেটা কোন একজন লেখক যেমন এর আগের বারের তত্ত্বাবধায়ক সরকারগুলোকে বলেছেন ফেরেশতাদের শাসন। হ্যাঁ, যে যারা বাংলাদেশে তো রাজনীতিবিদদেরকে খুব বাজে দৃষ্টিতে দেখা হয়, আবার সিভিল সোসাইটির লোকজনকে খুব ভালোভাবে দেখা হয়, যে তারা এক্সপার্ট, তারা ভালো, এবং তারা 2 বছরের জন্য 1 বছরের জন্য দায়িত্বে আসলে তারা সংস্কার করে সব খুব ঠিক করে ফেলবেন। এটা প্রথমবার আমরা দেখি 111-এর সময়,
এবং তখনকার সরকারটা ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার, যেখানে সিভিল সোসাইটির লোকজনরা সামনে ছিলেন, কিন্তু মূল চালকের আসনে ছিল সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর মধ্যে তখন একটা চিন্তা ছিল যে তারা সংস্কার করবে। বাংলাদেশের সিভিলিয়ানরা কিছু জানে না, বোঝে না, তারা দুর্নীতিগ্রস্ত, তারা খারাপ, হ্যাঁ, দেশটাকে লাইনে তুলতে হবে, দেশ লাইনচ্যুত হয়ে গেছে, দেশটাকে লাইনে তুলতে হবে, এই জন্য সবাইকে পিটায় পাটায় অনেক কিছু করে তারা দুর্নীতিমুক্ত করে ফেলবে বাংলাদেশকে। এবং তারা শেষ পর্যন্ত সেই যে প্রজেক্টটা ছিল সেটাতে তারা ব্যর্থ হয়। আর বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিষয় হলো যে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই, বিকজ অফ দ্য অর্গানাইজেশনাল ইস্যুস অ্যান্ড ফরমেশনস, তারা কখনোই 2 বছরের বেশি সিভিলিয়ান যে স্পেসটা আছে এটাকে রুল করতে পারে না, ওই টেকনিক্যালিটিতে না যাই। তো তারা এক সময় গিয়ে আবিষ্কার করলো যে তাদের যে চিন্তা ছিল যে তারা সংস্কার করবে, তারা সব কিছু ফিক্স করে ফেলবে, এটা ভুল ছিল। এবং তারা যখন ভুল বুঝতে পারে তখন তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এক ধরনের ডিল করে, হ্যাঁ। এবং এরপরে তো 2008-এর পরে 2009-এ তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। এইবার যেটা হয়েছে সেটা হলো যে সেনাবাহিনী কিন্তু ওই যে 111-এর যে লেসনটা, যে উই আর গোয়িং টু স্টে আউট অফ দিস, এটা আমরা পারবো না, এটা আমরা করবো না, এটা আমরা পারবো না, এটাতে বরং আমাদের ক্ষতি হয়, হ্যাঁ। ওই চিন্তা থেকে সেনাবাহিনী কিন্তু খুব একটা ইন্টারভেন করে নাই বা খুব একটা ইন্টারফেয়ার করে নাই। এইবার যেটা হলো যে ওই যে 111-এর আরেকটা অংশ ছিল সুশীল বা সিভিল সোসাইটি, যাদেরকে সুশীল বলে বাংলাদেশে, ওনারা খুব এমবোল্ডেন ফিল করলো যে এখন আমরা সংস্কার করব। এবং সেই সংস্কারের জন্য আপনি দেখবেন যে বিদেশ থেকে অনেককে ঘুরায় নিয়ে আসা হইলো, হ্যাঁ। আমার আলোচনা আছে যে অনেকে বাংলাদেশি নাগরিকত্ব নেই। বাংলাদেশি নাগরিকত্ব সবারই আছে, যেমন আমি ডুয়াল সিটিজেন, আমার সুইডিশ নাগরিকত্ব আছে, আমার বাংলাদেশি নাগরিকত্ব আছে। বাট ইউ অলসো হ্যাভ টু অ্যাডমিট যে আমি 18 বছর পরে বাংলাদেশে আসছি, হ্যাঁ। আমাকে দিয়ে আপনি মানে সরকারি কোনো একটা সংস্কার কমিশনে বসালে আমি আসলে কতটুকু ডেলিভার করব, এটা একটা মানে আমার সেলফ ক্রিটিসিজম থাকতে হবে। যাই হোক, এইবার যেমন আমরা দেখছি যে প্রথম দিকে একটা ধারণা ছিল যে সংস্কার করা হবে এবং সংস্কার করে আবার দেশটাকে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ বানানো হবে, হ্যাঁ। যেটা আমি প্রথম থেকে এই ধারণাতে আমি সাবস্ক্রাইব করিনি। আমি আগেও কয়েকটা ইন্টারভিউতে বলছি যে সংস্কার, সাস্টেইনেবল রিফর্ম যদি আমরা বুঝি, এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে পরেই তারা সংস্কার করতে পারে। তো এইবার যেটা আমি বলবো যে এইবার যে সুশীল সমাজ বা আমাদের এনজিও সমাজ, যেটা সুশীল সমাজ তো অনেক বড়, আমি মূলত মনে করি এনজিও প্রফেশনালসদের যে সরকার, এই সরকার আমার মনে হয় এখন তারা বুঝতে পারতেছেন যে আসলে ওনাদের রেমিডিটা ছিল না, এবং ওনারা মোটামুটি যে সংস্কারের যে কথাবার্তা বলছেন আমার মনে হয় এটাতে তারা ব্যর্থই হয়েছেন। সো again, 111 government, it was an experience for Bangladesh Army or military, যে বাংলাদেশ চালানো আমাদের কাজ না। আর এইবার সুশীল সমাজ বা এনজিও সমাজের একটা সেলফ রিয়েলাইজেশন বা লেসন হয়তো আসবে যে বাংলাদেশ চালানো এনজিওদেরও কাজ না। লাস্ট পয়েন্টটা যেটা বললেন আমার কাছে এখন পর্যন্ত মানে ভিজিবলি মনে হয় না আর কি, আসলে যে এই লেসনটা হয়তো বা মানে যে জায়গাতে পৌঁছানো দরকার সেই জায়গাতে আসলে পৌঁছাবে। মানে আমি জাস্ট এখানে একটু এটা মানে আফটার দ্য ইভেন্ট ইলেকশন হয়ে গেলে তারপরে 1 বছরের মাথায় উনারাই বলবে এটা, যে ওনার আই মিন লুক এট সামওয়ান লাইক সৈয়দা রিজওয়ানা হাসান, আমি নাম ধরেই বলি, শি ইজ ওয়ান অফ দ্য টপ এনভায়রনমেন্টালিস্ট ইন বাংলাদেশ। ওনার মন্ত্রণালয় দেখেন, উনি নিজেই তো বলতেছে যে উনি আসলে কাজ করতে পারেনি বা পারছে না। কেন পারছে না, কোন জায়গায় সমস্যা? এই স্টাডিগুলো, এই সেলফ রিফ্লেকশনগুলো ওনারা একসময় করবে, এবং তখন আমরা তাদের কাছ থেকেই শুনবো কেন কাজটা হয় নাই বা কেন করতে পারেনি। জি, অনেক ধন্যবাদ। এখন আরেকটা আসলে জায়গাতে সেখানে ওই আপনার আবারও আপনার 111 টাইমে যে আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, মানে আপনি আপনাকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে ব্যক্তিগত ভাবে শারীরিক নির্যাতন করা হয়,
পরবর্তীতে আপনি সুইডেন চলে যাবার, দেশের বাইরে চলে যাওয়ার পরেও আপনার আসলে পরিবারকে বিভিন্ন রকমের থ্রেটের শিকার হতে হয়, জমি জমা সংক্রান্ত কিছু বিষয়েও মামলায়ও আপনাকে হয়তো বা ইয়েতে না, জমি জমা সংক্রান্ত বিষয়টা ছিল, আমার কোনো জমি নাই, থাকলে বিপদে পড়তাম। আমার কোনো সহায় সম্পত্তি নাই বলে আমি বেঁচে গেছি এক হিসাবে, কারণ ওই বলছিল আমার সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। যেহেতু কোনো সম্পদ নাই সেহেতু এটা নিয়ে বাজেয়াপ্ত করার ঝামেলা মানে পড়তে হয়নি। যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনি একজন ব্যক্তি যে আসলে স্টেট স্পন্সার্ড অ্যাট্রসিটিজের শিকার, তার একটা ব্যক্তিগত ট্রমা থাকে। সেম ওয়েতে থ্রু আউট লাস্ট 15+ ইয়ার্স আমাদের অনেকেই গুম হয়েছেন, খুন হয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এবং শেষ পর্যন্ত অভ্যুত্থান সময়ে তো আসলে 1400-র বেশি মানুষ মারা গেলেন, অনেকেই চোখ হারালেন, পঙ্গুত্ব বরণ করলেন। আবার অনেক ফ্যামিলিতে আপনি ওভার দ্য ইয়ার্স মানুষজন আসলে বেঁচে আছে নাকি মারা গেছে এর কোনো নিশ্চয়তা ফ্যামিলিগুলো পায় নাই। অনেক ছেলে মেয়ে বড় হয়েছে বাবার আদর স্নেহ এগুলো ছাড়া। এইটার যে একটা সোসাইটাল ট্রমা, এইটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একজন মানে নিজেও আপনি এই প্রসেসের থ্রু গিয়েছেন, সেই হিসেবে একটা প্রশ্নটা থাকলো। দ্বিতীয়ত হচ্ছে এই যে সোশ্যাল আনরেস্ট, এটার পিছনে কি এই ট্রমাটাও কোনো কিছুটা দায়ী আপনার এটা মনে হয়? বাংলাদেশে এখন তো আমরা মানে পুরা দেশ ট্রমাটাইজড, এবং যা কিছুর ভিতর দিয়ে আমরা গেছি, বিশেষ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় যে অ্যাট্রসিটিস আমরা নিজের চোখে দেখছি, সবাই যারা দেশে ছিলাম না তারাও দেখছি। তো এটা তো একটা মেজর ট্রমা, এবং এই ট্রমা থেকে আমরা আসলে কিভাবে বের হতে পারবো এটা নিয়ে আসলে সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন, সাইকোলজিস্ট যারা আছেন, মাস সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, তাদেরকে আসলে কথা বলতে হবে। আর আমরা প্রচণ্ড ট্রমাটাইজড, এবং আমরা এখন আমি যেটা দেখি যে সমাজের মধ্যে কিন্তু দ্বন্দ্ব এবং ঘৃণা অনেক বেশি বেড়ে গেছে। আমাদের মধ্যে টলারেন্স একেবারেই নেই। হ্যাঁ, এবং ফেসবুকে তো আপনি একটা ভালো জিনিস, যেমন আমার কাছে মনে হয় যে ফেসবুক যে একটা টক্সিক একটা জায়গা, রিয়েল ওয়ার্ল্ডটা অতটা খারাপ না। মানে ঢাকা শহরে পলিউশন আছে, ডেফিনেটলি অনেক ময়লা আছে, জ্যাম আছে, হোয়াটএভার, বাট মানুষ এত নৃশংস না আমার কাছে যেটা মনে হয়। ফেসবুকে যেরকম আপনি মানে কোনো কথাই বলতে পারবেন না, গালাগালি, বাজে কথা, হ্যাঁ, ট্রোল, এগুলো তো এখন মানে একটা এন্ডেমিক একেবারে, সেটা যেমন মানে রিয়েল লাইফে নাই। বাট ওই যে মানুষের মধ্যে যে ক্ষোভ, ট্রমা, ঘৃণা, বিদ্বেষ, এগুলো আমার মনে হয় যে এটার যে ফ্লাড গেটস হ্যাভ ওপেন্ড। আসল কথা হলো যে জাতি হিসাবে আমরা অত্যন্ত অসুস্থ, এবং এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত আমরা তাড়াতাড়ি একটা চিন্তা শুরু করবো যে কিভাবে নিজেদেরকে আসলে একটু শান্ত করতে পারি, একটু হিল করতে পারি। আমাদের কোনো হিলিং হয়নি, একেবারেই কোনো হিলিং হয়নি, এবং এটা হিলিং ইজ এ প্রসেস। কিন্তু হিলিং প্রসেসের মধ্যে যেমন প্রথমত ট্রুথ, কি হইলো আমাদের সাথে, এটা আমাদেরকে জানতে হয়। এজ এ সার্ভাইভার, আমি যখন প্রথম সুইডেনে গেলাম, আমার মনে আছে যে আই হ্যাভ রেড I think all the available literature, major available literature on torture. কেন টর্চার করে, কিভাবে করে, কি হয়, টর্চারের হিস্ট্রি কি, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ, মানে জিনিসটা কি হলো। দেন অলসো ইউ নিড এ সার্টেন কাইন্ড অফ ক্লোজার। আপনাকে হয় কাউকে মাফ করে দিতে হবে, বা আপনাকে ডিসাইড করতে হবে যে পারসু সে লাইক জাস্টিস ইন এ ফোরাম অর সামথিং। তো আমার ক্ষেত্রে, আমি যেহেতু সাংবাদিক এবং আমি এই ডিজিএফ এর কথা বললাম, এই ডিজিএফ এর তো আমি কভার করি অ্যাজ পার্ট অফ মাই জার্নালিজম। সো আমাকে একটা ডিস্টেন্স নিতে হয়েছে, টু বি ফেয়ার, যে আমি ব্যক্তিগত রাগ, খুব ঘৃণা থেকে আমি কিছু লিখবো না বা বলবো না। সো ফর দ্যাট আই হ্যাড টু অন মাই ওন ফরগিভ মাই টর্চারার্স। সো এটা যেমন আমি অন্য জায়গাতেও বলছি। সো এইটা একটা প্রসেসের ব্যাপার। এখন পুরা দেশ যখন ট্রমাটাইজ থাকে, পুরা দেশ যখন টর্চার থাকে, প্রসেসটা কি আমরা কিন্তু কেউ জানি না, এবং এটা নিয়ে কোনো আলাপও হচ্ছে না। এটা নিয়ে শুধু একটাই কাজ হয়তো বা ইনস্টিটিউশনাল লেভেলে হয়েছিল। ব্রেইন একটা প্রোগ্রাম করেছিল, আপনি ছিলেন সেই প্রোগ্রামটাতে।
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, হ্যাঁ ওই যে হ্যাঁ। শামারু মির্জা। শামারু মির্জা ছিলেন ওই সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে হয়েছিল, হ্যাঁ সেটাতে আমার থাকার সুযোগ হয়েছিল, হুম। বাট দ্যাট ওয়াজ দ্য প্রবাবলি অনলি থিং এই ব্যাপারে আমি না আসলে দ্যাট দেখেছি। ডিসকাশন আমার কাছে মনে হয় যে ওই দিক দিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এবং এই জিনিসগুলা ট্রুথ অ্যান্ড জাস্টিসের এই প্রসেসগুলো ফোরামগুলো শুরু হওয়া দরকার ছিল। আমরা কিন্তু সেখানে যাই নাই, আমরা ওই লাইনেই হাঁটি। আমরা ওই লাইনেই হাঁটি না। আজকে যেমন একটা আইসিটি কি ট্রায়ালের যে একটা রায় হলো, আপনি দেখেন আমি শুরু থেকেই আইসিটি ট্রাইব্যুনালের বিরোধী, কারণ আমি মনে করি যে দিস ইজ এ ট্রাইব্যুনাল যেটাতে একেবারে এটা মানে দিবালোকের মতো সত্য, রাইট, যে এই ট্রাইব্যুনালটা ব্যবহার করে গত সরকারের আমলে একটার পর একটা লোককে ফাঁসি দেওয়া হয়েছে। তো একই ট্রাইব্যুনাল ব্যবহার করে আপনি আবার ওই সরকারের লোকজনকে ফাঁসি দিচ্ছেন। এবং হাস্যকর ব্যাপার হলো যে চিফ প্রসিকিউটর অফ দিস ট্রাইব্যুনাল ইউজ টু বি দ্য ডিফেন্স অ্যাটর্নি আগে সরকারের আমলে। হ্যাঁ, সো এটা তো খুবই মানে বিজার একটা ঘটনা, যে কারণে আমি যে আজকে যেমন যেটা হচ্ছে এটা আমি দেখি ইটস জাস্ট এ গেম অফ ভেঞ্জেন্স। এটা কোনো জাস্টিস প্রসেস হয়নি। এটা আমি সব জায়গায় বলছিও আগে। আমাদের আসলে দেখা উচিত ছিল যে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের দেশে কি হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আমরা বলতেছি হয়েছে, এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আসলে কি করছি, আদৌ কি কিছু করছি? সো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সমাজে এই মুহূর্তে আলোচনা হচ্ছে না। আমরা শেখ হাসিনার আমল থেকে আমরা বাংলাদেশে আমরা একটা ফাঁসিবাদী সমাজ কায়েম করছি, মানে কিছু হইলে ফাঁসি দিয়ে দাও, হ্যাঁ, ফাঁসি ফাঁসি ফাঁসি, এর বাইরে আমাদের কোনো জাস্টিসের কোনো কনসেপ্টই নেই। এর বাইরে আমরা পলিটিক্স নিয়ে কোনো চিন্তাই করি না। রুল অফ ল বলতে আমরা কি বোঝাই আমরা জানি না। আমাদের কাছে মনে হয় সব সমস্যা, সব অপরাধের সমাধান, একমাত্র সমাধান হলো ফাঁসি, এবং আমরা ওইখানেই আটকায় আছি। সো ওই যে ট্রুথ রিকনসিলিয়েশন বা ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি বা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যে আলাপগুলো আমরা সুপ্রিম কোর্টে করে আসলাম, ইট ওয়াজ এ পজিটিভ স্টার্ট, বাট উইথ দ্যাট এন্ডস দেয়ার। আমরা কিন্তু এরপরে আর আগেই নেই। আমার একটা ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং কিছু জায়গাতে যে কয়জন একাডেমিশিয়ানের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, আপনি আপনার এই পার্টের শুরুর দিকে যেটা বলছিলেন যে এটা একটা মাস স্টাডিও হওয়া দরকার, কারণ এটার সোশ্যাল ইম্প্যাক্ট কি আমরা তো এখনো জানি না, বাট জানি একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে এবং দ্যাট ইজ হিউজ। মানে দ্য ইম্প্যাক্ট হোয়াট এভার ইট ইজ, দ্য ইম্প্যাক্ট ইজ হিউজ, এবং 1 বছর পরে আমরা আসলে জানি না। এবং এটা তো শুধু আজকের না, এই ব্যাগেজ তো আসলে আমরা যদি না জানি, আমাদের যদি স্টাডি না হয়, এই ব্যাগেজ তো আপনি সবাইকেই টানতে হবে, নেক্সট সরকারেরও টানতে হবে। এবং সামাজিক যে বিষয়টা, এটা তো একদম লোয়ার লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত হয়, যে কোনো বয়সে সবার উপরই একটা এফেক্ট থাকে। তো মানে এই যে বিষয়টার একটা গুরুত্ব আছে, আমরা আশা করবো অন্তত যে নেক্সট গভর্নমেন্ট কোনো না কোনো একভাবে দেখবে এটাকে। এটা আমি ঠিক জানি না কোথায়। ধরেন একটা জিনিস তো মোটামুটি এখন সবাই জানে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী যারা ছিলেন, স্টুডেন্ট যারা ছিলেন, তাদের সাথে আমাদের খুবই ক্লোজ নিট একটা সম্পর্ক ছিল ওই সময় থেকে। তা এখনো আছে, যদিও ধরেন মানে তারা এক একজন এক এক পার্টির সদস্য, বা মানে প্রকাশ্যে হয়তো কি বলে, মানে আমাদেরকে একসাথে দেখা যায় না, লেটস পুট ইট দ্যাট ওয়ে, বাট আমি তো আই স্টিল হ্যাভ লাইক ভেরি ক্লোজ রিলেশনশিপ উইথ দেম। হ্যাঁ, এরা প্রত্যেকে ট্রমাটাইজড। আপনি দেখেন মানে ছেলে মেয়ে নির্বিশেষে এরা রাতে ঘুমোতে পারে না, এদের ফ্ল্যাশব্যাকস হয়। হ্যাঁ, গুলি খাইছে, বা নিজের হাতে তাদের একজন সহযোদ্ধা মারা গেছে। হ্যাঁ, মানে দাঁড়ায় ছিল, পাশে একজন গুলি খেয়ে মারা গেছে, দৌড় দিচ্ছিল, সামনে একজনকে দেখছে গ্রেনেড পড়ে মারা গেছে, সাউন্ড গ্রেনেডে। তো এইরকম অসংখ্য ঘটনা। এবং আমি নিজে চেষ্টা করেও এদের জন্য আমি কোনো থেরাপির ব্যবস্থা করতে পারিনি, আমি কোনো কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে পারিনি, কারণ বাংলাদেশে এই লেভেলের প্রফেশনালস নেই। মানে এই যে এত ভয়ঙ্কর ট্রমার মধ্য দিয়ে ছেলে মেয়েগুলো গেল, এদেরকে আপনি মানে সঠিক কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের অ্যারেঞ্জ করে দিতে পারবেন, এই ব্যবস্থাটাও বাংলাদেশে নেই। সো ডেফিনেটলি মানে পরবর্তী সরকার যেই আসুক,
আমার মনে হয় যে এই জায়গাটায় আসলে ফোকাস করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ তাসনিম ভাই। আমরা একটু জার্নালিজমের জায়গায় ফিরে আসি। আপনি নিজে একজন পেশাদার সাংবাদিক। আপনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন। আপনি শুরুর বছরটা কবে ছিল আপনার সাংবাদিকতা? 2002-3 এরকম। তো বাই দ্য টাইম 111 কেম, ততদিন আপনার 5 বছর 7 বছর এক্সপিরিয়েন্স অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ। এরপরে আপনি বাইরে গেলেন, আপনি পরে এবং ঘটনা প্রবাহে আপনি আসলে নেত্র নিউজ নামে একটি সংগঠন, একটা নিউজ অর্গানাইজেশন আপনি দাঁড়া করালেন। নেত্র নিউজ কি একটু ভিন্ন ধারার আমার কাছে, এই জন্য মনে হয় যে টিপিক্যাল যে প্রতিদিনকার সাংবাদিকতার বাইরে নেত্র নিউজ কিছু রিসার্চ অ্যান্ড এভরিথিং করে, যেগুলো আমরা মূলধারার অন্যান্য যে সংবাদ মাধ্যম যাদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করতে পারতাম তার অনেক বেশি পরিমাণে করে না। তো আপনার কি মনে হয় যে নেত্র নিউজ কোন জায়গাতে ডিফারেন্স মেক করতে পেরেছে বা পারছে বা চেষ্টা করছে? নেত্র নিউজ কোন জায়গায় ডিফারেন্স মেক করতে পারছে বা ইম্প্যাক্ট কি, সেটা তো আসলে আপনারা বিচার করবেন, বা আমাদের যারা অডিয়েন্স তারা বিচার করবেন। এটা আমার জন্য বলাটা সমস্যাজনক, বলাটা। বাট আপনি আসলে তাহলে কি এস্টাবলিশ করতে যাচ্ছেন সেটা বলতে পারেন। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। আমাদের মডেলটা হলো, আমাদের কোনো মালিক নেই, আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা কোনো প্রফিট করতে পারি না, উই হ্যাভ নো প্রফিট মোটিভ। হ্যাঁ, বাই আওয়ার স্ট্যাচু, বাই ডিজাইন আমরা কোনো প্রফিট রান করতে পারি না। সো আমাদের কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট নেই। আমরা শুধুমাত্র পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল, এবং পাবলিক বলতে 100% অফ দ্য পাবলিক। ইন এ ডেমোক্রেসি ইভেন 99% ইজ নট এ পাবলিক। হ্যাঁ, সো আমাকে জনগণের সকল অংশকে নিয়ে কথা বলতে হয়। তো আমরা ইউজুয়ালি যেটা চেষ্টা করি, সবচেয়ে দুর্বলতম যারা আছে তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি, বাট আমরা ওইখানে কোনো ডিসক্রিমিনেশন করি না। মানে 100% অফ দ্য পাবলিককে আমরা অ্যাকাউন্টেবল, আমরা তাদের প্রতি অ্যাকাউন্টেবল, এবং তাদের হয়ে আমরা ক্ষমতাকে প্রশ্ন করি। সো এই মডেলটাই আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। এখন কতটুকু পারছি, আমি তো মনে করি যে এটলিস্ট উই হ্যাভ মেড এ মার্ক, এইটুকু বলতে পারি। কারণ এখন আমি বিভিন্ন জায়গায় যখন যাই, ঢাকার বাইরে, এই চিটাগাং থেকে আসলাম, মানুষজন কিন্তু খুব এপ্রিসিয়েট করছে আমাদের কাছে। এবং এখন মানে একটা যেমন চিন্তা ছিল যে মানে গণঅভ্যুত্থানের পরে আমরা এখানে আসলাম, প্রকাশ্যে কাজ করতে শুরু করলাম। আমাদের এইখানে ঢাকায় এখন একটা ব্যুরো অফিস আছে, এখানে আমরা আরও এখানে রিপোর্টারদের রিক্রুটও করছি। সো এখান থেকে অপারেট করতেছি আমরা। সো একটা জিনিস ছিল যে এখন তো হাসিনা নাই, এখন তো ওই গভর্নমেন্ট নাই, এখন আমাদের মানে ফোকাসটি কী হবে না। আমরা দেখতেছি যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যাদের শেষ ভরসার জায়গায় ওই নেত্র নিউজই। এখনও তারা আমাদের সাথে যোগাযোগ করেন যে আমাদের এই সমস্যা, ওই সমস্যা। পাহাড়ে বা গুমের শিকার যারা ছিলেন তারা, আমরা এখনও তাদের জন্যই কাজ করে যাচ্ছি। সো এটা একটা হয়তো একটা ভরসার জায়গা, একটা আস্থার জায়গা হিসেবে নেত্র নিউজকে আমরা আসলে এই খুব অল্প সময়ের মধ্যেই গড়ে তুলতে পারছি। 2019-এর ডিসেম্বরে আমাদের লঞ্চিং ছিল। তো এইটা জিজ্ঞেস করার একটা কারণ হচ্ছে, আপনি অবশ্যই দেখেছেন যে গত 1-1.5 বছর সময়টা যদি আমি দেখি, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক মিডিয়া আউটলেটস নতুন করে এসছে, কিছু পুরোনো আউটলেটস রিওপেন হয়েছে অথবা রিওপেন হওয়ার পথে। এর বাইরে ফেসবুক কেন্দ্রিক বাইট মিডিয়া, যেগুলোরও একটা কি বলে আপনার প্রতিদিনই মনে হয় 5টা করে হয় নতুন করে, এবং অনেকগুলাই আপনি আসলে গেলেই বুঝতে পারবেন যে আসলে তারা কি করতে আসলে এস্টাবলিশ করেছে। আবার অনেকগুলো আছে ক্রেডিবল হওয়ারও চেষ্টা করছে। রিসেন্টলি যেমন ডেল্টাগ্রাম আমার চোখে পড়েছে, যে আপনি যদি বাইট মিডিয়ার কথা বিবেচনা করেন, তারা আবার ওয়েবসাইটে কিছু লেখাও পাবলিশ করে। তো এই যে পুরো মিডিয়া ল্যান্ডস্কেপটা, আমার মনে আছে আপনি 1 বছর আগে যে প্রোগ্রামটা ছিল সেখানে বলেছেন যে বাংলাদেশ ইজ এ গুড গ্রাউন্ড ফর লাইক নিউজ প্ল্যাটফর্মস, বাট দ্য ওয়ে ইটস গ্রোয়িং, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? 1 বছর আগে তো আমি বললাম না যে দ্য গোল্ডেন এজ অফ জার্নালিজম বাংলাদেশ ইজ কামিং। বাট আপনি কি এই সেন্সে বলেছিলেন যে সেন্সে আমরা দেখছি? শুনুন, এখন মার্কেটে প্রচুর স্টার্টআপস হবে, প্রচুর। কারণ এখন এতদিনে দ্য ফিল্ড ইজ ওপেনিং আপ। এখন ধরেন ওই যে চোখ রাঙানি নাই এখন। হ্যাঁ, ইনভেস্টমেন্টও আসবে। কারণ বাংলাদেশ, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু একটা মিডিয়া এন্টারটেনমেন্টের জন্য বাংলাদেশ একটা হিউজ মার্কেট। হ্যাঁ, কিন্তু
ওই সেন্সরশিপের কারণে এবং আনডেমোক্রেটিক একটা অর্ডারের কারণে একটা পুলিশ স্টেটে তো আপনি আসলে আশা করতে পারেন না। সো ওই দিক দিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আনট্যাপড একটা মিডিয়া মার্কেট আছে যেটা কেউ ট্যাপ করেনি। এবং লিগেসি মিডিয়ার কথা যেটা বললেন, মানে 2-1টা ছাড়া কেউ কিন্তু মিডিয়াতে ব্যবসা করতে আসে না। বেশিরভাগই হলো ধরেন আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, আমি ঢাকা শহরের বুকে নদী নালা খাল বিল দখল করে ওর জায়গা দখল করে আমি ইয়ে বানাচ্ছি, সিটি বানাচ্ছি। কি সিটি বানায় না? আমার এখন মানে যেরকম অন হায়ার কুকুর থাকে, এরকম আমার অন হায়ার কিছু সাংবাদিক দরকার। তো আমি 5টা-10টা নিউজ পেপার খুলে বসে থাকলাম। এবং এটা একটা জিনিস খেয়াল করবেন যে লিগেসি মিডিয়া, টিভি বলেন, নিউজ পেপার বলেন, বেশিরভাগই কানেক্টেড হলো রিয়েল এস্টেট কোম্পানির সাথে। সো ওরা তো আসলে ব্যবসা করার জন্য আসে নাই, ওরা মূলত তাদের মালিক পক্ষের কি বলে ল্যাপডগ বা গার্ড ডগ হিসেবে আসছে, রাইট? তো ওদের কথা আমি কিন্তু কখনোই ওইভাবে চিন্তা করি না যে তারা এসে খুব এখন পরিবর্তিত হয়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় যে মিডিয়া গ্রুপটা সবচেয়ে বেশি আওয়ামী লীগকে সার্ভ করছে, তারা অ্যাপারেন্টলি এখন বিএনপিকে সার্ভ করবে, মানে দেয়ার আর ভেরি ক্লিয়ার সাইন্স। হ্যাঁ, সো ওই দিক দিয়ে কোনো পরিবর্তন আমি দেখি না। কিন্তু নতুন নতুন বিভিন্ন চ্যানেলস আসতেছে, ডিজিটাল ফাস্ট মিডিয়া আমরা যেটাকে বলি, যেটা ফেসবুকে, ইউটিউবে, ওয়েবসাইটে আসতেছে। মেটা বেসড নিউ মিডিয়া আমরা এবং পোস্ট খুবই ভালো করতেছে। হ্যাঁ, ঢাকা স্ট্রিম একটা আসলো নতুন, সেটা তারা বেশ বড় একটা সেটআপ নিয়ে আসছে। আলাপ বলে একটা আছে, সেটাও মানে মাত্র স্টুডিওটাও বেশ। হ্যাঁ, তো এরা সবাই আসতেছে। তবে আমি এখন ফিল করি যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে কেউ ওইভাবে অ্যাক্টিভেটেড নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিজম ইজ এ ভেরি ভেরি সফিস্টিকেটেড ট্রেড, অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি কমপ্লিকেটেড, রিস্কি তো ডেফিনেটলি, কিন্তু ইম্প্যাক্ট ওইরকম। মানে আপনি একটা স্টোরি করে আপনি হয়তো, আমাদের ক্ষেত্রে যেমন একটা হয় না যে আমরা রেগুলার কিছু পাবলিশ করি না, কিন্তু যা করি এটার একটা ডিপ একটা মার্ক থাকে, একটা ইম্প্যাক্ট থাকে। তো ওই জায়গা থেকে আসলে লেটস সে আমি as an aspiring journalist, or how should I like put it, as an aspiring media mogul. Yeah, okay, so media mogul or an aspiring journalist or some entrepreneur, আমি আপনার কাছে একটা সাজেশন চাচ্ছি যে ওকে তাসনিম ভাই, আমি হচ্ছে একটা কিছু করতে চাই, আমি একটা নেত্র নিউজ বানাতে চাই, আমি একটা প্রথম আলো বানাতে চাই, বা হোয়াট এভার ইট ইজ, আমি একটা CNN ফক্স বানাইতে চাই, ফক্স নিউজ বানাইতে চাই, হাউ শুড আই স্টার্ট ইট or how should I go through it? প্রথম কথা হলো প্রিন্ট নিউজ পেপার, টেলিভিশন চ্যানেলে যাবেন না, ঠিক আছে? এটা যে যাবেন না, ইউ ফোকাস অন দিস থিং। ওকে, ইউ ফোকাস অন ইউর মোবাইল, নট ইভেন ওয়েবসাইট। আমরা সেম ফোন ইউজ করি। ও তাই? পিক্সেল আমার 6। আচ্ছা, আমি আপনার থেকে উন্নত, আমার 8 Pro। হ্যাঁ, গুগল আমাদেরকে প্লিজ, গুগল স্পন্সর আস। সো না, ওই লিগেসি মিডিয়া দিয়ে ইউ ক্যানট মেক মানি দিস ডেজ। প্রথম আলোকে রিপ্লেস করতে যদি চান সেটা অন্য ব্যাপার। না আমি রিপ্লেসের আলাপে যাচ্ছি না, সেটা সম্ভব, সেটা একেবারে অসম্ভব না। প্রথম আলো ডিলিস্টারকে বিট করে নিউজ পেপার করা সেটাও সম্ভব, উড টেক এ লিটল বিট অফ ইনভেস্টমেন্ট, বাট অন্য জিনিস। এখন ডিজিটাল ফাস্ট এবং ভিডিও, যেটা মূল সেটা হলো, মানে আপনি যদি ডেইলি নিউজের কথা বলেন, মূল হলো হ্যাবিট ফরমেশন। হ্যাঁ, একটা সময় ছিল যে প্রতিদিন সকালে উঠে আমরা পত্রিকা পড়তাম, এটা আমাদের রুটিনের অংশ ছিল। আমরা ব্রেকফাস্ট টেবিলে বসি বা একটু চা খাই, হ্যাঁ, আমরা একটা পত্রিকা খুলে পড়তাম, রাইট? কেউ এডিটোরিয়াল পেজ পড়তো, কেউ স্পোর্টসের পেজ পড়তো, মানে পাতাগুলা ভাগাভাগি হয়ে যেত। হ্যাঁ, তো সেটা ছিল একটা হ্যাবিট ফরমেশন। ওই জায়গা থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসছি। আবার একটা সময় ছিল, আমরা যখন একেবারে ছোট ছিলাম, রাত 8টার সময় একটা খবর হইতো আর 10টার সময় ইংলিশ খবর হতো। হ্যাঁ, এবং সবাই মিলে আমরা একই জিনিস দেখতাম, ঠিক আছে? ওইটা কিন্তু এখন আর নাই। এখন আমাদের দিনটা, আমি যেটা করি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই ডিভাইসটা দেখি, ইটস পার্ট অফ মাই হ্যাবিট। আপনার বিজনেস আইডিয়াটা যদি আপনি সফল হইতে চান, ইট হ্যাজ টু বি দ্যাট।
যে আপনি এমন একটা নিউজ অফার করতেছেন বা এমন একটা নিউজ প্রোডাক্ট আপনি অফার করতেছেন যে আপনার অডিয়েন্স প্রতিদিন সকালে উঠে ফেসবুক খোলার আগে বা ফেসবুক খোলার পরে আপনার অ্যাপটা খুলবে এবং আপনার নিউজটা পড়বে। এটা হলো গিয়ে প্রাইমারি থিং, মানে দ্য বেসিক বেসিক থিং যেখান থেকে হ্যাঁ স্টার্ট করতে এটা হলো ডেইলি নিউজ। আর লাইক এরপরে তো লাইক স্পেশালাইজ নিউজ, নিশ নিউজ, এগুলো তো আরো আরো বিস্তারিত আরো অনেক কিছু আছে। বাট ডেফিনেটলি আমার মূল পয়েন্টটা হলো যে লেগেসি মিডিয়া, যেটা প্রিন্ট বা প্রিন্ট নিউজ পেপার বা প্রিন্ট ম্যাগাজিন বা ধরেন আপনার কি বলে এটাকে টিভি চ্যানেল, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওইগুলা দুনিয়ার সব জায়গা থেকে আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে আসলে ওই যে মোবাইল ফার্স্ট নিউজ যেটা আমরা বলি সেখানে যেতে হবে। তো এই জায়গা থেকে আবার প্রশ্নটা আসে যে প্রেজেন্ট যে নিউজ ল্যান্ডস্কেপটা আছে এটা যেখানেই থাকুক, মানে মোস্টলি সোশ্যাল মিডিয়াতে বা ওই মোবাইল ফার্স্ট যেখানে যেটা আমরা দেখছি যে ইটস লাইক ওয়েভ অফ ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন ক্যাম্পেইন। তো এইটাকে তো অ্যাড্রেস করার একটা বিষয় থাকে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা ভুয়া নিউজ, গুজবটা যে পরিমাণ ছড়িয়ে গেছে, আপনি ফ্যাক্ট চেক করে যখন জিনিসটা দিচ্ছেন তখন আসলে ওই ভিউটা পাচ্ছেন। তো অলরেডি যেটা 2 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে, আপনারটা হয়তো বা ওই পরিমাণে মানুষ দেখেই নাই। আর ওটা যে ফার্স্ট ছড়ায় গুজব, ও তো ফার্স্ট কিন্তু ফ্যাক্ট চেক ইনফরমেশনটা ছড়াচ্ছে না। তো এইটা আসলে তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ফ্যাক্ট চেকিং? I don't know what's the point of fact checking, frankly speaking. তাহলে এটাকে আমরা ট্যাকেলটা করবো কিভাবে? না, ফ্যাক্ট চেকিং এর কথা বলি, ফ্যাক্ট চেকিং হ্যাজ এ ভেরি লং হিস্ট্রি। আমরা এখন যেটাকে ফ্যাক্ট চেকিং বলি বা মানে এখন যেটা ফ্যাক্ট চেকার্স যারা, তাদেরও আগে তো প্রতিটা নিউজ পেপার বা ম্যাগাজিনগুলোতে মূলত ফ্যাক্ট চেকিং ছিল। মানে ধরেন নিউ ইয়র্কের ম্যাগাজিনে আপনি একটা রিপোর্ট লিখলেন, একজন ফ্যাক্ট চেকার আলাদা অ্যাসাইন থাকতো, সে বসে বসে কাটতো এটা 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 রুবাব এবং তাসনিম কথা বলছে, তাদের মাইকের রং কালো, তখন আবার সে বলতো যে এই যে মাইকের রং কালো না সিলভার, এটা আমাকে চেক করতে হবে, রাইট? সো এই লেভেলের ফ্যাক্ট চেকিং ছিল ওটা আগে, যে কারণে নিউ ইয়র্কারের মতো ম্যাগাজিনের ক্রেডিবিলিটিটা ওই জায়গায় এত বেশি ছিল। এখন তো আমার মনে হয় ডিসইনফরমেশন ছড়ানোর অন্যতম একটা কারণ হলো যে আমাদের মার্কেটের তো কোনো ক্রেডিবল নিউজ অর্গানাইজেশন নাই। হ্যাঁ, আমরা ক্রেডিবিলিটির উপর আর ফোকাস দিচ্ছি না, মানে অডিয়েন্স ক্রেডিবিলিটির উপর ফোকাস দিচ্ছে না, কারণ তার চোখে সবাই মিথ্যুক। তার চোখে আপনিও মিথ্যুক, আমিও মিথ্যুক, প্রথম আলো, ডেইলি স্টার, হুএভার, সবাই মিথ্যুক। তাইলে বরং আমার সেই মিথ্যুকটার কথাই আমি শুনবো, যার কথা শুনতে আমার মজা লাগে, যার কথা শুনতে আমি একটা আমোদ পাই। যে কারণে আপনি দেখবেন যে ইদানিং কিছু পাগল ছাগল আছে না, আপনি বিভিন্ন আঞ্চলিক ভাষায় নর্তন কুর্দন করে গালি দেয়, তারপর বলে এডিটার এখানে এইটা মারো, এইটা করো, এগুলো করে না, মিলিয়ন মিলিয়ন ভিউজ এদের। হ্যাঁ, কিন্তু এদেরকে মানুষ সিরিয়াসলি নেয় না। এরা হলো গিয়া আপনার কি বলে সং আর কি, জোকার্স। দে হ্যাভ ইমেন্স লেভেল অফ এন্টারটেনমেন্ট ভ্যালু। হ্যাঁ, এবং মানুষ ওই কারণেই ওদেরকে দেখে। এখনো কিন্তু বেসিক্যালি আপনি যখন একটা বিজনেস ডিসিশন নেবেন, মানে যেখানে আপনার টাকা জড়িত, আপনি কি অমুক ব্যাংকে টাকা রাখবেন না রাখবেন না, এই টাইপের ডিসিশন যখন নেবেন, আপনি কিন্তু ফেসবুকে যাবেন না, আপনি একটা প্রপার ক্রেডিবল নিউজ অর্গানাইজেশন নিউজটাকে অ্যানালিসিস করবেন, তাই না? সো ডিসইনফরমেশন সোশ্যাল মিডিয়া স্পেসে থাকার আরেকটা কারণ হলো আমাদের তো বিকল্প নাই। এই যে আমি মোবাইল ফার্স্ট নিউজের কথা বললাম, ক্রেডিবল নিউজ অর্গানাইজেশন কোথায়? কাদের কথা মানুষ বেশি বিশ্বাস করবে? এখন তারা যা পায় সেটা বিশ্বাস করে। এখন তো এআই দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো হয় এবং সেগুলো এখন মানুষ ধরেই নিছে যে এগুলো তো এআই, তার মজা নেয়, দ্যাটস ইট। সো এআই কথা বলেন, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত গত পরশু একটা ভিডিও আপলোড করেছে যে উনি লিটারাল শিট পোস্টিং ওভার দি প্রোটেস্টার্স অ্যারাউন্ড দি ইউএস। না, আই মিন এইটা এআই আসার কারণে অনেক কিছুই চেঞ্জ হবে। হ্যাঁ, এআই তো এখন আসছে। আমি কয়েকদিন ওই যে লকডাউন না কি দিল আওয়ামী লীগ, দেখলাম শেখ মুজিব গিয়ে বিভিন্ন জায়গায় ককটেল মারতেছে, এইটারও ভিডিও আসছে। হ্যাঁ,
সো ইট ওয়াজ ফান। এখন কেউ যদি বিশ্বাস করে যে না শেখ মুজিব সে ককটেল মেরে জয় বাংলা বলতেছে, দ্যাট উইল বি টু মাচ। গোয়িং ব্যাক টু দ্য থিং, আমার মনে হয় যে ডিসইনফরমেশনের সলিউশন ফ্যাক্ট চেকিং না। আচ্ছা, হ্যাঁ, ডিসইনফরমেশনের সলিউশন হলো হ্যাভিং ক্রেডিবল মিডিয়া অর্গানাইজেশনস দ্যাট উইল বি অফারিং ক্রেডিবল ইনফরমেশন, যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে ওই কালচারটাই গড়ে ওঠে না, যে মিডিয়া কালচার যেটা আপনি মানে যদি দেখেন বাংলাদেশে বেশিরভাগ নিউজ পেপারের, বেশিরভাগ বলতে প্রায় 99% কোনো কোড অফ এথিক্স নেই। বেশিরভাগ টিভি চ্যানেলের কোনো কোড অফ এথিক্স নেই। মানে এইরকম সাংবাদিকতা আর কোথায় হয় আমি জানি না। সো কেউ যদি বলে যে ফেসবুকেরটা ডিসইনফরমেশন, হ্যাঁ, ইয়েটা পত্রিকায় ছাপা হইলে কি ওটা গুড ইনফরমেশন? আমরা তো সেটা বলতে পারবো না, কনফিডেন্টলি তো আমরা বলতে পারবো না। এখন তো কত ধরনের পত্রপত্রিকা আসছে, টিভি চ্যানেল আসছে, যা কিছু ছাপা হয় সেগুলো কি ইনফরমেশন? আমি যদি নাম ধরে বলি, যেমন সময় টিভি, 71 টিভি, 72 টিভি, কত টিভি ছিল। মানে শেখ হাসিনার গত 5 বছর ধরে আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যতগুলা রিপোর্ট তারা করছে, ওগুলোর একটাও তো মানে গুড ইনফরমেশন ছিল না। যাচ্ছে তাই, আমি যা বলি নাই সেটা বানাইছে, হ্যাঁ, আমি যা বলছি তার উল্টা কথা আমার মুখে বসাইছে, এগুলো করে তারা রিপোর্ট করছে। এরাই তো এখন আছে মার্কেটে। তো মানুষ কেন ওদের কথা বিশ্বাস করবে, এবং মানুষ কেন ফেসবুকের লোকজনের কথা বিশ্বাস করবে না? ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। স্টোরি টেলিং থেকে যে আরেকটা বিষয় আসলো, যে আমাদের এখানেই এসে আসলে আমাদের একজন গেস্ট বলছিলেন যে আমরা মুক্তিযুদ্ধের প্রায় 50 বছরের বেশি পার হয়ে গেছে, তো তারপরেও আমরা আসলে একটা পিপলস হিস্ট্রি লিখতে পারিনি আমাদের মুক্তিযুদ্ধের। তো এখনও সেম জিনিস হচ্ছে। অভ্যুত্থানগুলো যে হয়েছে 90-এর গণ অভ্যুত্থান বলেন, ওইটার ব্যাপারে বরঞ্চ তাও কিছু পাওয়া যায়, বিকজ হয়তো সবাই এক পাশে ছিল, যে জেনারেল এরশাদ আরেক পাশে ছিল। এবারেও বিষয়টাও কিন্তু এরকমই ছিল যে আওয়ামী লীগ এবং তার কিছু ক্রোনিজ এক পাশে, এর বাইরে বাকি বাংলাদেশের সকল মানুষ আরেক পাশে। বাট স্টিল এখানেও তো আমরা হিস্ট্রি আসলে লিখতে পারলাম না। প্রথমে সরকারের থেকে একরকম একটা প্রচেষ্টা করা হলো, পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থের সাথে যেভাবে আসলে যাবে সেরকম হিস্ট্রি নিয়ে কথাবার্তা বললো। নাও হোয়াট? এটা তো আমরা লিখতে পারবো না। 1.5 বছর চলে গেছে এখন। মানে হ্যাঁ, হয়তো বা লেটস সে আপনি বা একজন ইন্ডিভিজুয়াল যে লিখলেন, তার কাছে কিছু অ্যাকাউন্টস থাকলে তার জায়গা থেকে লিখতে পারবো। পিপল হিস্ট্রি আমরা কখনোই লিখতে পারিনি। ওই যে একজন শ্রমিক মারা গেছে, তার ইন্টারেস্ট ছিল না আমার আপনার রাজনীতিতে, বা এই যে বৈশ্বিক ভূ রাজনীতি, হোয়াট এভার, এই জায়গা থেকে আমরা বের হইতে পারি নাই, এবং এটা করতেও পারি নাই। 50 বছর আগেও পারি নাই, এখনো পারি না। আমরা এইবার চেষ্টা করতেছি। আমি জানি যে কিছু প্রজেক্টস চলতেছে। দেখেন, মানে 1 বছরের মাথায় আমরা হিস্ট্রি লিখে ফেলবো না, আমি 1 বছরের মাথায় বলছি না, কিন্তু 1 বছরের মাথায় যে ওই পার্টটাকে আমরা আসলে না, আমি নষ্ট করার জন্য সবকিছু করেছি। আমরা নষ্ট করার জন্য করছি, বাট এট দ্য সেম টাইম আমি আমাদের নিজেদের আমরা একটা বই নিয়ে কাজ করতেছি নেট্রো নিউজ থেকে। ওকে, ইনফ্যাক্ট শাতিল এই প্রজেক্টের লিডার, আপনার শাতিলকে চিনেন। সো আমরা যেমন এই বইটা উই হ্যাভ কন্ট্রাক্ট উইথ সাম অফ দ্য বেস্ট পাবলিশার্স ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিভিন্ন মার্কেটের জন্য। এটা আশা করি যে আমরা ইভেনচুয়ালি পাবলিশ করবো। ইউপিএল এর সাথে আমরা একটা ভিজুয়াল হিস্ট্রি কিন্তু অলরেডি পাবলিশ করছি, জীবন আহমেদের যে বইটা, সেটা আমরা দেখলাম, আমি জাস্ট কয়েকদিন আগেই দেখলাম। হ্যাঁ, এ অসাধারণ একটা কাজ, অসাধারণ। মানে জীবন একেবারে, সে তো নিজেও গুলি খাইছে গণঅভ্যুত্থানের সময়, কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু মানে ওই সরকার গঠন না, ইউনূস সাহেবের সরকার গঠনের পরে যে 32 নম্বর ভাঙ্গা টাঙ্গা, এগুলো তার ইয়েতে আছে। তো ওইটা যেমন এমন একটা কাজ হয়েছে যেটা এটাই অলরেডি হিস্ট্রির একটা অংশ। তো এইরকম কিছু কাজ যেমন আমরা করছি বলে বলতেছি না, বাট এটা জেনুইনলি আমি মনে করি যে এই ধরনের কাজ আরও হওয়া দরকার। হ্যাঁ, আরও তো ফটোগ্রাফার ছিল, নেট্রো নিউজের ফটোগ্রাফার ছিল, আরও যে বড় বড় মিডিয়া অর্গানাইজেশনগুলো ছিল, তাদের তো আর্কাইভ আছে, তারা তো করতে পারে, তারা করতেছে না কেন? রাইট। আর করলে আমার মনে হয় একটা বাবলের বাইরে বের হচ্ছে না। বাবলের বাইরে বের হচ্ছে না কারণ কেউ তো ইনোভেশনের দিকে যেতে চায় না। সবাই তো আসলে আনফরচুনেটলি খুবই মানে, কারণ ওই যে 2টা মিডিয়ার কথা সবচেয়ে বেশি বলা হয়, আমি
মোস্ট প্রবলি ডেইলি স্টার দে হ্যাড অ্যান এক্সিবিশন, বাট আমি খুবই অবাক হলাম যে এখানে আসলে এটার ব্যাপারে মানে অনেকেই জানতো না, যারা ওই জায়গাগুলো ফলো করে তাদেরও অনেকে জানতো না। বাট অন দ্য ডে আমরা দেখলাম যে কয়েকজনের ছবি, স্পেশালি এখানে ভাইরাল হয়েছিল ইন্ডিয়ান হাই কমিশনারের ছবিটা, সেখান থেকে আসলে আমি জানতে পেরেছি, সেখান থেকে আছে ওকে ফাইন। সো যেটা বললেন, হ্যাঁ ইনোভেটিভ কিছু একাডেমিক প্রজেক্ট হচ্ছে, কিছু ওরাল হিস্ট্রি প্রজেক্ট হচ্ছে। আমাদেরটা যেমন আমরা একেবারে অভ্যুত্থানের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত ছিল, এরকম মানে মেজর যত অ্যাক্টর ছিল সবার সাথে কথা বলছি, সবার সাথে। ওকে। এবং তাদের ইন্টারভিউ নিছি, দীর্ঘ ইন্টারভিউ নিছি, এবং আমরা রিক্রিয়েট করছি পুরো এন্টায়ার, মানে কিভাবে কি হলো না হলো পুরা জিনিসটা। তো আশা করি সেটা একটা আমাদের বইতে আসবে। জীবনের যেটা বললাম, জীবন তো একেবারে মানে ছবি তুলছে, মানে ওইগুলো তো অস্বীকার করে, কে কবে কই ছিল, কে কবে কোথায় দাঁড়ায় ছিল, পুলিশের সাথে কি হয়েছে না হয়েছে, কে মারা গেছে না গেছে, সেগুলো আছে। আমরা তো এখন আরেকটা সমস্যা দেখি যে আওয়ামী লীগের কথা যেটা বলতেছেন, আওয়ামী লীগের দিক থেকে আমরা যেটা দেখি সেটা হলো যে মানে আওয়ামী লীগ তো পুরো জিনিসটা অস্বীকার করে যাচ্ছে। হ্যাঁ, আপনারা তো ঢাকা শহরে ছিলেন, আপনারা তো দেখছেন কিভাবে গুলি হয়েছে, আপনারা তো দেখছেন কিভাবে আক্রমণ হয়েছে, হেলিকপ্টার ছিল, রাইট? হেলিকপ্টার থেকে কিভাবে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। নেট্রোনিউজের একটা ইনভেস্টিগেশনে আমরা দেখাইছি যে কিভাবে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড পড়ে একটা বাচ্চা মারা গেছে পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এরা অস্বীকার করতেছে, প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, আয়নাঘর ডিজিএফআই এর যে গোপন বন্দিশালা, যেটা আমরা প্রথম রিপোর্ট করছিলাম, যে তাও আরো বহু বছর, অনেক 22 সালে। তো সেটা ওদেরকে দেখাইলাম, গেলাম আমরা ওইখানে, পুরা সবাই ক্যামেরা টেমারে নিয়ে যেখানে ছিল, এটাও তারা অস্বীকার করতেছে। হ্যাঁ, এখন চোখে দেখা জিনিস, হ্যাঁ, আমার চোখের সামনে আপনি বসে আছেন, আমি বলতেছি আপনি নাই, এটা তো একটা মানে ইট হ্যাজ এ সর্ট অফ এ রিলিজিয়াস নেচার। মানে দ্য অনলি ওয়ে ইউ ক্যান এক্সপ্লেন আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ একটা কাল্ট। মানে অন্ধবিশ্বাস যেরকম থাকে না, অন্ধবিশ্বাস আপনাকে এখানে যে নাই তাকে দেখতে সাহায্য করবে, আর এখানে যে আছে তাকে ইগনোর করতে সাহায্য করবে। আওয়ামী লীগ ওই লেভেলের একটা কাল্ট। এবং মানে শিক্ষিত লোকজন এরা মনে করে যে মানে আওয়ামী লীগ কোনো অপরাধ করে, সরকার কোনো অপরাধ করেনি, সিআই এর চক্রান্ত ছিল। কিন্তু আবার শেখ হাসিনা তো সিআই এর চক্রান্ত, আমি তো আবার সিআই এর স্টেশন চিফ, লাইক এটাও তো বলা। সো এগুলা ডেফিনেটলি ছিল। সো এটা যেমন একদিকে আছে, আবার আরেক দিকে আরো কিছু বিকৃতি আমরা দেখতে পাই। সেটা হলো গিয়ে যে এই যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন পার্টির মধ্যে দ্বন্দ্ব। হ্যাঁ, আমি অমুক ছাত্র সংগঠনের সদস্য, আমি অভ্যুত্থানের নেতাদের ফোন কিনে দিছি, এই যে সেটা রিসিপ্ট, অতএব আমরা মাস্টার মাইন্ড। ঠিক আছে, এগুলোতে আবার ফুয়েল দেয়, এক শ্রেণীর ফেসবুকাররা আছে, এগুলোতে ফুয়েল দিবে, অমুক অনেক বড় নেতা, অন্য যারা ছিল এরা নেতা না। ঠিক আছে, সো এটা যেমন একটা। আবার আরেক দিক দিয়ে আর্মির যে একটা ভূমিকা ছিল তো সেখানে, ডিজিএফআই এর যে আয়নাঘর, সেখানে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, সেটা নিয়ে যেমন এখন কোনো কথা শুনবেন না, নাহিদ নিজেই বলবে না এগুলো, রাইট? সো কিছু জিনিস নিয়ে এখন কথা হচ্ছে না, যেগুলো আমি মনে করি 5 বছর 10 বছর পরে মানুষ আরো ওপেনলি কথা বলতে শুরু করবে। হ্যাঁ, এটা খুব চ্যালেঞ্জিং হবে। এই জন্য আমাদের আসলে খুব সতর্ক থাকতে হবে যে কোনো ইনফরমেশনে আমরা যখন লিখবো, বলবো, আলাপ করব, আমরা যেন মানে খুব রিগোরাস একটা ফ্যাক্ট চেকিং করি এটা নিয়ে, আর না হলে আমাদের ক্রেডিবিলিটি থাকবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। এখান থেকে আরেকটা বিষয় যেটা আসে আমাদের, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, হ্যাঁ, ডিভিশনগুলো তো সমাজে প্রত্যেকটা জায়গাতে এসছে, এবং এটা পলিটিক্যাল পার্টিগুলোও করেছে, ক্রেডিট নিতে গিয়ে আসলে বেশি এটা হয়েছে। তো এটা আশা করা যায় একটা সেটেল ডাউন পরিস্থিতি হলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি নিজেও বিভিন্ন জায়গায় বলেছেন, আমরা দেখেছি যে আমাদের আরেকজন সাংবাদিক, যিনি এখন আল জাজিরার সঙ্গে আছেন, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহের ভাই, বিভিন্ন জায়গায় বলেছেন, তিনি নাম ধরে কয়েকজনের নাম পার্টিকুলারলি নিয়েছেন। আপনিও দু এক জায়গায় নাম বলেছেন বিভিন্ন মানুষের, যে যারা আসলে চাচ্ছে যে
দ্য কেওস উই আর ইন, উইচ ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল কেওস, এটাকে একটু দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কেউ কেওস দীর্ঘায়িত করার চেষ্টা করছে নিজেরা রিলেভেন্ট থাকার জন্য, কেউ হয়তো বা ক্ষমতাসীন হয়ে আছেন, তারা ক্ষমতায় থাকার জন্য দীর্ঘায়িত করতে চাচ্ছেন। বাট আমরা সব কিছু, এই আলোচনাগুলো আরও 5 মাস আগে অনেক বেশি, 5 মাস 7 মাস আগে আরও অনেক বেশি হতো, এখন তুলনামূলক কম হয়, কিন্তু স্টিল অ্যালার্মস আছে। পুরো বিষয়টা আসলে কেন শুরু থেকে হলো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা পিছনে ফুয়েল দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো একটা সাইড থেকে একটা ভূমিকা ছিল। সরকারের মেসেজিংটা হয়তো বা ক্লিয়ার ছিল না শুরু থেকে, যেটা তারা করতে পারতেন চাইলে। হাউ ডু ইউ সি দিস? আর এখন কোন অবস্থায় আছে বাংলাদেশে কি সরকার আছে? অ্যাটলিস্ট কাগজে কলমে তো আছে। আচ্ছা, বাংলাদেশে যে সরকার আছে সেই সরকার তো মানে বিচ্ছিন্ন বিভিন্নভাবে। সরকারের মধ্যে বিভিন্ন পাওয়ার হাউস আছে। সরকারের এক উপদেষ্টা ইলেকশন চায়, আর এক উপদেষ্টা বাংলাদেশকে আফগানিস্তান বাংলাদেশে। এইটা কিন্তু খুবই স্ট্রং একটা কথা বললেন। ইট ইজ, হ্যাঁ, বাট দেয়ার আর লাইক আই পার্সোনালি নো একজন উপদেষ্টা। আমি যেহেতু ওনার রাইট অফ রিপ্লাই থাকবে না, এই জন্য ওনার নামটা বললাম না। ওকে, উনি আমাকে মানে বিশদভাবে বুঝাইছে যে বাংলাদেশের এই যে ভারতীয় আধিপত্যবাদ হেন তেন এইগুলা থেকে বের হয়ে আসতে হলে বাংলাদেশকে পুরাপুরি ইসলামী জজ বানিয়ে নেমে তালিবান হয়ে যেতে হবে। তালিবান হলে তো ইন্ডিয়ান মানে ইনফ্লুয়েন্স কমতেছে না, তালিবান হলে যুদ্ধ করবে। শোনেন, এরা প্রত্যেকে, উনি একসময় জাসদ করতো, ঠিক আছে? সো ওই মানে স্বাধীন দেশে ওনারা যেরকম মানে উগ্র চিন্তা নিয়ে শেখ মুজিবের বিরুদ্ধে গণবাহিনী করছিল, ওই সমস্ত পাগলামি ওনাদের এখনো আছে। আচ্ছা, ঠিক আছে, ওই সময় ওনারা রাস্তায় দৌড়াইতো, আর এখন সচিবালয়ে তাদের অফিস আছে। বাট ওই মানে গুণগত চিন্তাধারার কোনো গুণগত পরিবর্তন ওনাদের আসেনি। আরেকজন আছে না, ওই যে গফুর, যে হ্যাঁ, সে তো হলো গিয়ে মানে সংবিধান সে আসলে পড়ে বুঝছে কিনা এটাও না। এই লোক সংবিধান নিয়ে বই লিখছে, মানে পাতায় পাতায় ভুল ইন্টারপ্রিটেশন। তার ডিগ্রি হলো ফার্মেসিতে সম্ভবত, কিন্তু সে বর্তমানে বাংলাদেশের টপ সংবিধান বিশেষজ্ঞ। এই যে আমাদের এনসিপির পোলাপাইন হলো গিয়ে তার শিশু, ঠিক আছে? এরা প্রত্যেকে হলো গিয়ে তাদের সেলফ অ্যাগ্রেন্টাইজমেন্টের একটা বিষয় আছে, হ্যাঁ। তারা প্রত্যেকে পাওয়ারফুল হতে চায়, সবাই তাদেরকে পাত্তা দিবে, সবাই তাদেরকে শুনবে, তারা কিং মেকার হবে, হ্যাঁ। তো এটা তো একটা ডেফিনেটলি একটা উদ্দেশ্য তাদের থাকে। মূল যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার বিরোধিতা আমরা অনেকে করছি, হ্যাঁ। এবং আমরা সবাই এক গ্রুপের ছিলাম না, এখনো এক গ্রুপের নেই না, হ্যাঁ। শেখ হাসিনার বিরোধিতাকারীদের মধ্যে ধরেন এমন সব লোকজন ছিল যারা শেখ হাসিনাকে ঘৃণা করে, কিন্তু শেখ হাসিনার যে রাষ্ট্র ব্যবস্থা, শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে তারা ঘৃণা করে না। তাদের আপত্তি শেখ হাসিনায়, কিন্তু ওই যে টুলস অফ রিপ্রেশন যেটা, মেশিনারি অফ রিপ্রেশন যেটা, ওইটাতে তারা নিজে বসতে চায়। মানে গাড়ির চালককে তাদের অপছন্দ, গাড়িটা তাদের পছন্দ, তাদের গাড়িটা লাগবে। এখন আমরা দেখতেছি না, শেখ হাসিনার গাড়ি ছিল এই যে আইসিটি, এই আইসিটি শেখ হাসিনা চলে গেল, এখন আইসিটির চালকের আসনে কে বসছে, কোন পার্টির লোক বসছে? এদের সাথে বর্তমান সরকারের একাংশের যে দহরম মহরম ওতপ্রোত সম্পর্ক, এটা আমরা জানি না। তারপরে আরেক দল আছে আপনার, ধরেন এরা হলো গিয়ে অগণতান্ত্রিক। আরেক দল আসছে আবার ধরেন মানে কমপ্লিটলি মানে এলিয়ান কিছু চিন্তা ভাবনা আছে এদের, ঠিক আছে? যে এই যে ইদানিং যে সংস্কার প্রস্তাব, জুলাই সনদ হেন তেন এগুলো যে করলো, এটার মধ্যে আপনি দেখেন যে ইউনাইটেড স্টেটসের যে রাষ্ট্র ব্যবস্থা, গভর্নেন্স সিস্টেম, সেটাকে বাংলাদেশের উপরে এনে চাপিয়ে দেওয়ার চেষ্টা কারা করতেছে? এগুলো যাদের আসলে বাংলাদেশের মানে সমাজ, রাজনীতি, সিস্টেম সম্পর্কে আসলে খুব একটা ধারণা নেই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিছু মানুষ আমরা একটা কথাই বলে আসছি যে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা একই লাইনে কিন্তু আছি। এবং গণতন্ত্র বলতে গেলে আমরা বলবো যে ইলেকশন দিতে হবে। এই আমাদের সংবিধানের একেবারে উপরে কি লেখা আছে, হ্যাঁ, যে এই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, সকল শক্তির উৎস হলো জনগণ, ঠিক আছে? আমরা ওইটাই বলতেছি যে যারা মালিক তাদের হাতে মালিকানাটা ফিরিয়ে দেওয়া হোক। ওই মালিকানাটা ডাকাতি করে ফেলছিল শেখ হাসিনা, হ্যাঁ। ওই যেটা মানে ডাকাতি হয়ে যাওয়া যে অধিকারটা আমাদের ছিল, ভোটাধিকার, ওইটা আগে ফেরত দেন, এরপরে সংস্কার, এরপরে চেঞ্জ। একদিনে হবে না, কিন্তু এমন একটা সরকারকে আসতে হবে যে জনগণের কাছে অ্যাকাউন্টেবল,
শেখ হাসিনা তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল ছিল না, শেখ হাসিনা রানী ছিল। আমরা প্রধানমন্ত্রী চাই, আমরা আর রানী চাই না, রাজাও চাই না। তারেক রহমান সাহেব এখন এখানে আসবে, এখানে এসে যদি সে আবার রাজার মতো আচরণ করা শুরু করে, আমরা তার বিরুদ্ধেও নামবো। হ্যাঁ, সো এই যে বেসিক কিছু জায়গা, এখানে কিন্তু আমাদের সবার মধ্যে এগ্রিমেন্ট নেই, এক একজন এক এক জিনিস চাচ্ছে। আপনি ইসলামিস্টদের কথা যদি বলেন, আমি একটা কথা বললাম না, সকল ক্ষমতার উৎস জনগণ। হ্যাঁ, সাথে সাথে দেখবেন যে পণ্ডিত পাকনা কিছু আছে না, লোকজন বলে না সকল ক্ষমতার উৎস আল্লাহ। হ্যাঁ, আমরা দুনিয়াবি নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা থিওলজি নিয়ে কথা বলতেছি না। রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই হয়, আল্লাহর ইচ্ছাতেই হয়। আপনি যদি আস্তিক হয় তাহলে আপনি বলবেন যে এইটাই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? সো ওই পাকনামি করার তো কোনো মানে নেই, কিন্তু ইসলামিস্টরা করবে কিন্তু। হ্যাঁ, সো এইখানে বিভিন্ন অংশ আছে। এখন আরেক দল যেমন এখন নর্তন কুর্দন শুরু করছে যে আহমেদের দিয়া সম্প্রদায়কে, হ্যাঁ, নিষিদ্ধ করতে, অমুসলিম ঘোষণা করে দিতে হবে। এটা এরপরে কি হবে? শিয়াদেরকে করতে হবে, মানে আহলে কোরআনদেরকে করতে হবে। ওইটা করে ওই যে শিয়া সুন্নি যুদ্ধের একটা পায়তাল না, এটা মানে আসলে আলটিমেটলি তো এদিকেই যায়। হ্যাঁ, এটাই ওদের মানে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে হাসিনার বিরুদ্ধে যারা ছিলাম আমরা তো সবাই আসলে আমরা we were united in a way against Sheikh Hasina, but we are very different in terms of what we stood for or what we stand for. আমি আমার সাথে ওই সরকারের যে উপদেষ্টার কথা বললাম, সে বাংলাদেশকে তালিবান বানাতে চায়, আমি চাই না। আরেকজনের কথা যেটা বললাম যে আমি তো আর বাংলাদেশে আমেরিকান সিস্টেম অফ গভর্নমেন্ট আমি বাংলাদেশে ইম্পোজ করতে চাই না। হ্যাঁ, বা আমি বাংলাদেশের পোর্ট ধরেন আমি বিদেশি কোনো কোম্পানির হাতে দিয়ে দিতে চাই না একটা আনইলেক্টেড মানে ট্রান্সপারেন্ট না এমন কোনো প্রসেসের মধ্যে দিয়ে। তো এইগুলো ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু ডিফারেন্সেস অফ ওপিনিয়নগুলো আছে এবং অনেকেই আসলে ইলেকশন চায় নাই, ঠিক আছে ফাইন। ধরেন আমরা সব কয়টাকে বাদ দিয়ে ইলেকশনের প্রসেসে চলে গেলাম, যেটা এখন হচ্ছে। হোপফুলি কিছুদিন পরে ইলেকশনের তফসিল ঘোষণা হবে, একটা ইলেকশনও হলো, মোটা দাগে শান্তিপূর্ণ ইলেকশন হলো। ইলেকশনের পরের দিন থেকে তো এই যে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরস যদি আমরা বলি, এগুলো আবার পরের দিন থেকে আরও কঠোরভাবে প্লে আউট করতে শুরু করবে না? যখন আসলে মানে আমার ইয়ের জায়গাটা, আমার কনসার্নের জায়গাটা এই জায়গাতে যে হুয়েভার ফর্মস দ্য গভর্নমেন্ট তার হাতে অনেক কাজ, মানে আমরা হয়তো ইমাজিনও করতে পারছি না এত বেশি কাজ। আমিও যদি ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর হই, বাট ওই যে আপনি কালকে ইলেক্টেড হয়ে সরকার গঠন করলেন, আপনার পরদিন থেকে একদম 24/7 থেকেও ডাবল কাজ করতে থাকতে হবে, এবং আমি হচ্ছে আবার ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর হিসেবে আপনাকে এর মাঝখানে আমি যত পারি ডিস্টার্ব করার চেষ্টা করব, হিন্ড্রেন্স ক্রিয়েট করার চেষ্টা করব। ক্যান দ্য নেক্সট গভর্নমেন্ট ডিল উইথ ইট হুয়েভার কামস টু পাওয়ার? আমি তো কাউকে আসলে জানি না, ইভেন মানে আমার যে অ্যালাইনমেন্ট আছে ওনারাও কতটুকু প্রিপেয়ার্ড ফর দিস পার্টিকুলার থিং। বিএনপি পিপল নো। আচ্ছা, পিপল নো, ওকে। যারা আমি যেমন আমি পাবলিকলি বলি, আমি মনে করি যে নেক্সট গভর্নমেন্ট উইল বি ফর্ম বাই বিএনপি। আই মিন ইফ থিংস আর অ্যাজ দে আর রাইট নাও, ল্যান্ডস্লাইড একটা মেজরিটি নিয়ে তারা আসবে, এবং আমি মনে করি তারা আগামী 3 টার্ম থাকবে। এটা শোনা মাত্রই আপনার ফেসবুকের লোকজন গালাগালি শুরু করে দেবে, আমার দালাল টালাল বলবে। ইটস নট যে আমি চাই বিএনপি 3 টার্ম থাকুক, আপনি হয়তো প্র্যাকটিক্যাল রিয়েলিটি আমি অ্যানালিসিস, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আপনি সত্য কথা বলতে পারবেন না, ঠিক আছে, বললে আপনাকে বলে দেবে যে আপনি দালাল, আপনি চান বিএনপি। না, আমি এখানে স্কেপটিক্যাল হিসেবে আপনাকে প্রশ্ন করি। ধরেন আমি আপনাকে গালাগালি করবো না যে আপনি 3 টার্ম থাকবেন, ধরেন আমি বিএনপি বিরোধী হিসেবেই আপনাকে যদি এই প্রশ্ন করি যে একটা পার্টিকে অনেকেই বলছে, অনেক অ্যানালিস্টস বলছেন যে বিএনপি হ্যাঁ হয়তো বা অনেকদিন ক্ষমতায় থাকতে পারে, বাট তাদের যে মেজর চ্যালেঞ্জ, যে প্রশ্নটা আমি আপনাকে করছিলাম, ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরস থাকবে, হয়তো বা রিজিয়নাল অনেক প্লেয়ার্সও চেষ্টা করবে ডিস্টেবিলাইজ করতে সরকারটাকে, ওই গতানুগতিক যে স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট ওইটা নাও হতে পারে। আবার বলছে যে 2 বছরের মধ্যে সরকার ফালাই দিবে, এরকম আলাপও তো অনেকে করেছে। কেমন মানে হাউ ক্যান ইউ জাস্ট প্রেডিক্ট দ্যাট? হোয়াটস ইউর লাইক পয়েন্ট? মানে শেখ হাসিনার মতো একটা জালিম সরকার কয় বছর ক্ষমতায় ছিল? 15 প্লাস। মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি দেখেন, আমি খুব কিন্তু শেখ হাসিনা যে ওয়েতে সরকারি ছিল,
না সেটা তো না এখন ওই যে ডিস্টেবিলাইজেশন ফ্যাক্টরের এগেইনস্টে গিয়ে এখন সরকার কি করে না করে এগুলো তো আমাদেরকে দেখতে হবে, জি। বা কি ধরনের স্টেপস নেয় এগুলো তো দেখেন। সোজা একটা হিসাব জি। আপনাকে বলি, টু পার্টি সিস্টেম যে সমস্ত দেশে আছে, আমি লেট মি গিভ এক্সাম্পলস। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আমি জাস্ট এই কয়েকদিন আগে আমি ওয়াশিংটন ডিসিতে ছিলাম, আমার সাথে এই যে সিনেট স্টাফারদের মিটিং ছিল। সো সিনেট ফরেন রিলেশনস কমিটির যে সাউথ এশিয়া বিভাগ যেটা, এটার 2 স্টাফার আমার সাথে দেখা করতে আসলো, মানে ওদের সিনিয়র স্টাফার যারা, একজন রিপাবলিকান একজন ডেমোক্রেট। হ্যাঁ, তো তারা আমাকে জিজ্ঞেস করলো আওয়ামী লীগ বিএনপি হেন তেন। তো আমি তাদেরকে বললাম যে আচ্ছা লেট মি গিভ ইউ দিস সিনারিও, হ্যাঁ, যে আগামীকাল তোমাদের দেশ থেকে রিপাবলিকান পার্টি উধাও হয়ে গেছে ফর হোয়াট এভার রিজনস, এরপরে তোমরা ইলেকশন করতেছো, কে ক্ষমতায় আসবে? ডেমোক্রেটস, ঠিক আছে? তো এই উত্তরটা আবার দিছে রিপাবলিকান যেটা ছিল, সে আবার আসতেছে, ঠিক আছে, তো আমি বললাম যে দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন ইন বাংলাদেশ। হ্যাঁ, তখন আবার আমাকে বললো যে তুমি কি মনে করো না যে জামাত ইজ গোয়িং টু বি এ ফর্মেডেবল অপোজিশন হয়ে যায়? সেটা যে আমি মনে করি না, দ্যাটস এ এডিশনাল অ্যানালিসিস, ওইটা পরে। দিস ইজ দ্য রিয়েলিটি। বাংলাদেশ, আমি এটা সম্ভবত ফেসবুকেও লিখছিলাম, বাংলাদেশ চালানোর মতো 2টা অ্যাক্টর এতদিন, এই মানে এরশাদের পতনের পর থেকে বাংলাদেশ চালানোর মতো সক্ষমতা 2টা অ্যাক্টরের আছে, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আওয়ামী লীগ নাই মানে বিএনপির হাতেই দেশ। এটা আবার ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিরই একটা আসলে লেবার পার্টি, কালকে লেবার পার্টি হঠাৎ করে উধাও হয়ে গেল। হয় না ওই যে থানোস নাকি যে আংটি দিয়ে ইয়ে করে তারপরে সবাই চলে গেল। তো কোনো এক থানোস, হ্যাঁ, সে একটা চুটকি দিল, লেবার পার্টির সবাই উধাও হয়ে গেছে, রাইট? দেন অনলি দ্য কনজারভেটিভস আর দেয়ার। হ্যাঁ, আর কে আছে এখন? অবশ্যই যে রিফর্ম বলে একটা, তারা অনেক বছর ধরে রিফর্ম, মানে আমি ইউকেতে থেকে এসে আমার যে মানে পারসেপশন, রিফর্ম যেটা করছে, বাট ওই কনজারভেটিভ আর লিবারাল, সরি, লেবার পার্টির মতন ওই স্ট্রং হোল্ড রাখতে, ওইটা এখন লিবডেমরা যায় পারে না। না। যে কোনো টু পার্টি সিস্টেমে আপনি যে দেশেই যান না কেন, যখন একটা পার্টি নাই এবং আওয়ামী লীগ ইজ গন, আওয়ামী লীগ আর কোনো দিন ফেরত আসবে না। এটা একেবারে মানে এটা বললে আবার আওয়ামী লীগাররা খুব ক্ষেপে যায়, ঠিক আছে? হ্যাঁ, এবং একটা এই যে ইউটিউবে একটা অসভ্য ইউটিউবার আছে, প্যারিসে থাকে, ও আমার নিয়ে ভিডিও বানাইছে, বিকজ আমি এটা বলছিলাম। অশিক্ষিত একটা লোক, কোনো কিছুই আসলে জানে না, যাই হোক। সো তারাও যেমন খুব ক্ষেপে যায় যে আমি নাকি এটা আমি বলছি, এটা নাকি আওয়ামী লীগের পক্ষে চলে গেছে। এটা একটা মানে ডিসপ্যাশনেট অ্যানালিসিস। আপনি যদি দেখেন, হিস্ট্রি দেখেন, আপনি ইকুয়েশনস দেখেন, সব কিছু বলে একটা কথা, যে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, কোনো চান্স নেই, ঠিক আছে? সো এখন বাকি থাকলো কে? এবং আমি যেটা বললাম, বাংলাদেশ আর্মিও বাংলাদেশ চালাতে পারবে না, সুশীল সমাজ যে বাংলাদেশ চালাতে পারে না, এটা তো অলরেডি আমরা দেখতেছি, রাইট? সো সব কিছু মিলায়া বিএনপি এখন ক্ষমতায় আসবে এবং ফোরসিবল ফিউচারে বিএনপি ক্ষমতায় থাকবে, এবং এটা বিএনপির জন্য ভালো না। বিএনপির যে নেতৃত্ব বা যারা সরকারের প্রধানমন্ত্রী হবে বা যারা হবে, লিডারশিপ যেটা থাকবে, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এই আপনার ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর যারা বললেন এরা না। তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গিয়ে বিএনপির এমপিরা, দুর্নীতিবাজ যেগুলো থাকবে, চাঁদাবাজ যেগুলো থাকবে, গ্যাংস্টার যেগুলো থাকবে। বিএনপির একটা আমল তো আমরা দেখছি, 2টা আমল দেখছি। বিএনপির সেকেন্ড টার্মে সন্ত্রাস ভয়াবহ একটা সমস্যা ছিল। বাংলাদেশের মানুষ দুর্নীতি সহ্য করে নেয়, এটা দুর্নীতি একটা ওয়ে অফ লাইফ হয়ে গেছে। হ্যাঁ, যে সন্ত্রাস সহ্য করে না, মানে নিরাপত্তা রাষ্ট্রের কাছে নাগরিকের প্রথম চাওয়া যেটা, এটা হলো নিরাপত্তা, এটা হলো সিকিউরিটি। আগে সিকিউরিটি দিতে হবে, তারপরে ভাই আপনি অন্য জিনিস করেন। হ্যাঁ, বিএনপি যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, মানুষ কখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নেমে আসলো কখন রাস্তায়? যখন দেখা গেল যে ঘরের মধ্যে গুলিবিদ্ধ হয়ে বাচ্চারা মারা যাচ্ছে। আপনি যখন নিজের ঘরে সেফ ফিল করবেন না, তখন তো আপনাকে এরপরে তো আপনি আর রাস্তায় নেমে আসা ছাড়া কোনো গতি নেই। সো বিএনপি, আমার কাছে মনে হয় যে বিএনপির একটা চ্যালেঞ্জ হলো যে তাদের যত গুন্ডা পান্ডা, গ্যাংস্টার, গডফাদার যেগুলো আছে, এগুলা তারা কন্ট্রোল করতে পারবে না। একসময় ছিল ঢাকা শহরে, হ্যাঁ, অমুক মিনিস্টার এই এলাকার বড় ভাই,
এখনো মানে 5ই আগস্টের পরে তারা বিভিন্ন এলাকা কন্ট্রোল করতেছে, এটা তো আমরা জানি। এখন কতটুকু সন্ত্রাস তারা করবে এবং বিএনপি সেটা কন্টেন করতে পারবে কিনা, এটা হলো গিয়ে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। ইন্টারেস্টিং অবজারভেশন। আমরা একদম শেষ দিকে আপনাকে জাস্ট আর 2-1টা প্রশ্ন করে আমরা আজকের মতো বিদায় নিব। একটা বিষয় হচ্ছে ইউথ, দ্য বাংলাদেশি ইউথ, দ্য রিসেন্টলি অ্যাওয়েকেন ইউথ, আমি যদি এভাবে বলি, ডেমোক্রেসি অ্যান্ড দ্য ফিউচার অফ বাংলাদেশ, এই তিনটা খুবই মিক্সড, মানে খুবই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। হাউ ডু ইউ সি দিস? কোন পথে যাচ্ছি? ইউথ যে ধরনের ভালো ফিউচার চায় সেটার উপর ভিত্তি করে তাদেরকে যেতে হবে। এবং আমি মনে করি যে এখন পর্যন্ত দেখেন বিভিন্ন ধরনের চিন্তা থাকে মানুষের জীবনে। বাংলাদেশের ইউথের সামনে এখন মোটা দাগে 3টা ফিউচার পাথ আছে। একটা হলো গিয়ে যে বাংলাদেশ ইজ এ গন কেস, আমাকে বাই হুক ও বাই ক্রুক আমি চলে যাবো, যেটা অনেকে করে, যাদের হাতে ওই টাকা পয়সা আছে, যাদের বাপ মা খালা হোয়াট এভার ওই সাপোর্টটা দিতে পারে, তারা চলে যায় যদি না অলরেডি গিয়ে থাকে। আরেকটা হলো যে এই দুনিয়ার আশা আমি ছেড়ে দিছি, আমি এখন আল্লাহর রাস্তায় চলে যাবো, ঠিক আছে, এখন আমি পরকালে আমি বেহেশতে যেতে পারবো, হ্যাঁ, অনেক আরাম আর আয়েশে থাকতে পারবো, ওইটার জন্য আমি একটা ধর্মীয় লাইনে চলে গেলাম। এটা একটা ইউথদের সামনে, এটাও একটা লাইন, কিন্তু নিরাশা থেকে এটা আসতে পারে। যদি ইসলামে কিন্তু এটা বলে না, ইসলামে বলে যে দুনিয়াটাও ইম্পর্টেন্ট এবং ভালো একটা লাইফ লিড করতে হবে। আচ্ছা, আর আরেকটা হলো যে না, এমন বাংলাদেশ আমরা চাই, এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, ঠিক আছে, এবং এইখানে একটা ভালো ইকোনমি গ্রো করবে, ডেভেলপমেন্ট হবে, ইনোভেশনস হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, আমরা মনের খুশি মতো আমরা সব জায়গায় চলাফেরা করতে পারবো। আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম, একটা মেয়েকে প্রশ্ন করা হয়েছে যে যদি কোনো দিন পুরুষ না থাকে তাইলে আপনি কি করবেন। সে বলছে আমি মনের সুখে আমি রাত্রবেলা রাস্তায় হাঁট। দিস ইজ দ্য রিয়েলিটি বাংলাদেশের বাইরে। আপনি নেপাল যান, আপনি একটা মেয়ে যদি হন, আপনি নেপালের রাত্র 3টার সময় আপনি কাঠমান্ডুতে হাঁটেন, কোনো প্রবলেম নেই। অথচ বাংলাদেশে একটা মেয়ে সেটা পারে না। সো এই জায়গাগুলোতে যদি বাংলাদেশের ইউথ যদি মনে করে যে আমরা এমন একটা ডেমোক্রেটিক বাংলাদেশ চাই, ডেভেলপড বাংলাদেশ চাই, যেখানে আমরা সবাই মানে স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা ভালো লাইফ লিড করতে পারবো, কোয়ালিটি অফ লাইফ আমাদের ভালো হবে, এটাও একটা পাথ। এখন কোনটা বাংলাদেশের ইউথ চুজ করবে, এটা বাংলাদেশের ইউথ। আমি তো, আমার বয়স কত, 44, আমি তো আর ইউথ না, তো আমি ওই কথা বলতে পারতেছি না। অনেক ধন্যবাদ। আমাদের জন্য কি কোনো কিছু বলে যেতে চান কিনা? কাউন্টার ন্যারেটিভ, দ্য বাংলাদেশ ডায়ালগ, ইউ হ্যাভ বিন টু 2 programs of ours, so if you have I'm quite impressed. আপনাদের তো একটা প্রোগ্রাম দেখলাম, আমি কয়েকটা ইয়েও দেখছি, মানে পুরো এপিসোড দেখতে পারিনি। আমার মনে হয় যে আপনাদের আলোচনাগুলো খুবই ভালো হয়। আমারটার মতো এত খারাপ বা বোরিং হবে না আশা করি। তো এমনিতে আমি আই হোপ আপনারা আরো প্রোগ্রাম করেন। এবং আমার মনে হয় যে আরেকটা জিনিস হলো, একটা পরামর্শ আমার থাকবে, জি প্লিজ, যে আপনারা যদি ঢাকার বাইরে যান, হ্যাঁ, আপনারা ঢাকার বাইরে যান, কারণ আমরা মানে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি তো সবকিছু। আমার কাছে মনে হয় যে আমরা খুব ঢাকার মানুষজনের মধ্যে খুব টাইট চিন্তা, হ্যাঁ, সবাই একই গুজব শোনে, সবাই একই কাহিনী জানে, এবং একই পার্সপেক্টিভ মোটামুটি শেয়ার করে, হ্যাঁ, কিন্তু ঢাকার বাইরের মানুষজনের কিন্তু অনেক ইন্টারেস্টিং চিন্তা আছে। আচ্ছা, যেমন আমি এবার যে চট্টগ্রামে গেলাম, আমাকে একজন সম্পাদক, মানে ওই একটা কথার মাঝখানে উনি বলতেছে যে ঢাকাকে আমরা বলি মফস্বল, হ্যাঁ, আমাদের সাংবাদিকতা চট্টগ্রাম নেই। দ্যাটস দ্য স্পিরিট। এইভাবে তো চিন্তা করা যায় এবং করা উচিত, রাইট? কারণ আমি জানি, আমি যেমন সুইডেনের 2nd লার্জেস্ট যে রিজিয়নাল পত্রিকা, ওইখানে আমি কলামনিস্ট ছিলাম। আচ্ছা, নেরিকেস আলাহান্দার জন্য স্টকহোম আসলে মফস্বল ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে আমরা অরিব্রো রিজিয়ন নিয়েই আমাদের কাজ ছিল। সো এটাই তো হওয়া উচিত। সো ঢাকার বাইরে আমার মনে হয় যে পার্সপেক্টিভগুলো আছে, ওগুলো তো বাংলাদেশের পার্সপেক্টিভ, এগুলো আমি খুব মিস করি, আমি কোথাও দেখি না, আমি ফেসবুকে এগুলো দেখি না। সো আমার মনে হয় যে এই জায়গাটায় আমাদের আসলে একটু ফোকাস করা উচিত।
অনেক ধন্যবাদ ভাইয়া ফর দিস সাজেশন। আজকের মতো আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আমরা। পরবর্তী এপিসোড নিয়ে খুব দ্রুতই ফিরবো। আল্লাহ হাফেজ।